আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কানাডার চাকরির বাজারের হালনাগাদ অবস্থা, যেটা কানাডার সরকারের পরিসংখ্যান ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স কানাডা শেয়ার করেছে। এবং পাশাপাশি চাকরির জন্য কানাডাতে আপনি জবের চেষ্টা করলে সেটার জন্য কি কি প্রস্তুতি আগের থেকে নিয়ে তারপর নামতে হবে সেই বিষয়ে একটা ধারণা দেব ভিডিওর পরের অংশে। মে মাসে অর্থাৎ গত মাসে স্ট্যাটিস্টিক্স কানাডার পরিসংখ্যান ডিপার্টমেন্ট একটা লেবার ফোর্স সার্ভে প্রকাশ করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানাডা সরকারের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি, আপনারা এখানে গিয়ে নিজেরাই পুরোটা পড়ে নিতে পারেন। টাইটেল হলো লেবার ফোর্স সার্ভে মে 2026, হাইলাইটস হচ্ছে এমপ্লয়মেন্ট ইনক্রিজ বাই 88,000, which is 0.4% in May, and the employment rate rose 0.2 percentage. The unemployment rate fell 0.3 percentage points to 6.6%. তার মানে এখনকার বেকারত্বের হারটা হচ্ছে 6.6 আনএমপ্লয়মেন্ট রেট কানাডায়, যেটা একটুখানি উন্নতি করেছে আসলে আগের তুলনায়। এমপ্লয়মেন্ট ইনক্রিজড ইন সেভারাল ইন্ডাস্ট্রিজ, মোস্ট নোটেবলি ইন কনস্ট্রাকশন, 27,000 সেখানে বেড়েছে। ইনফরমেশন কালচার অ্যান্ড রিক্রিয়েশন সেখানে 19,000 বেড়েছে। ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়্যার হাউজিং 19,000 জব এখানে তৈরি হয়েছে। অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস সেখানে 17,000 চাকরি তৈরি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এমপ্লয়মেন্ট ডিক্রিজড ইন হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডে বরং কিছু কমেছে। এখানকার মূল বার্তাটা আমি এখন একটু বাংলায় পড়ছি, আর তারপরে আলোচনা করব কানাডাতে একটা এলএমআই অ্যাপ্রুভ জব পাওয়ার জন্য আপনার কি কি প্রস্তুতি নিতে হবে। তাহলে মূল কথাটা হচ্ছে মে মাসে কানাডাতে এমপ্লয়মেন্ট বেড়েছে 88,000 এবং আনএমপ্লয়মেন্ট রেটটাও কমে এখন হয়েছে 6.6-এ। আলবার্টার জন্য ভালো খবর, এখানেও চাকরি বেড়েছে 14,000, আর গত 12 মাসে আলবার্টাতে এমপ্লয়মেন্ট বেড়েছে 1,04,000, যা কানাডার প্রভিন্সগুলোর মধ্যে সব থেকে বড় ইয়ার ওভার ইয়ার ইনক্রিজ। এইটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মানে আলবার্টার মুখ্যমন্ত্রী মিস ড্যানিয়েল স্মিথও অনেকবার তার পোস্টে, তার লিঙ্কডিনে, তার ফেসবুকে এটা শেয়ার করেছেন ইন বিটুইন। সো এখান থেকে মেসেজটা কি হতে পারে? মেসেজটা হচ্ছে যে কানাডার জব মার্কেট সহজ নয়, কম্পিটিশন আছে, কিন্তু প্রিপারেশন দরকার। যাদের ঠিকঠাক স্কিলটা আছে, কমিউনিকেশন আছে, যাদের রেজুমে ঠিক করা আছে, কভার লেটার, এবং সেই রেজুমে এবং কভার লেটারটা ভুলেও কখনো ওই জেনেরিক হওয়া চলবে না। কমন একটা আপনি সব জায়গায় ছেড়ে দিলেন, এটা কখনোই হবে না। এবার আমি চাকরির আলোচনাগুলো করছি, প্রস্তুতির আলোচনা করছি। সেটা হইতে হবে 100% কাস্টমাইজড। আপনি যে জবে যখন অ্যাপ্লাই করছেন, সেই জবের যে রিকোয়ারমেন্টটা চেয়েছে, সেই জবে আপনার যে যোগ্যতা দক্ষতা থাকতে হবে যেটা বলেছে, সেই অনুযায়ী একটি তথ্য, একটি শব্দ মিথ্যা না বলে যেটা যেটা আপনার সাথে ফিট ইন করে সেইভাবে সাজানো আপনার প্রোফাইল, অর্থাৎ আপনার রেজুমে, সেইভাবে সাজানো আপনার কভার লেটার, যেটা মূলত আপনার প্রোফাইলের যে সলিড ফ্যাক্টস অ্যান্ড ফিগার আছে, প্রোফাইলের যে অ্যাচিভমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট, কন্ট্রিবিউশন আছে ফ্যাক্টস অ্যান্ড ফিগারে, সংখ্যায় এবং সংক্ষিপ্ত তথ্যে, সেইটা আবার রিফ্লেক্টেড হবে আপনার কভার লেটারেও, এবং সুপার কাস্টমাইজড, একদম এই কোম্পানির জন্য আপনি নিজে এটা লিখেছেন, এটা পড়লে যেন এটা বোঝা যায়। তখনই কেনেডিয়ান একজন এমপ্লয়ার আগ্রহী হবে আপনাকে ডাকার জন্য। আর ইউজুয়ালি যেটা হয় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে, এটিএস সফটওয়্যার দিয়ে তো এটা ফিল্টারিং হয়ে যায়, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার দিয়ে এটা ফিল্টারিং হয়। সেই ফিল্টারিং এ আপনি যদি এইখানকার যে কোর টার্ম গুলো আছে, যে টার্ম গুলো হয়তো এটিএস এর সিস্টেমের মধ্যে দিয়ে রাখা থাকে, সেই টার্ম মিলিয়ে প্রোফাইল তৈরি না করেন, কভার লেটার না করেন, স্পেশালি প্রোফাইল যদি সেই টার্ম মিলিয়ে না তৈরি করেন, তাহলে এটা ফিল্টারিং এই আসবে না। সুতরাং এটাও একটা খুবই মানে সতর্ক থাকার জায়গা কানাডাতে চাকরি খোঁজার জন্য। আমি আমার অনেক ভিডিওতেই আগে বলেছি, এখনো বলছি, সামনেও বলতে হবে, কারণ এটা নতুনদের জন্য তো জানার জন্য বলাটাকে অব্যাহত রাখতে হবে। কানাডায় যখনই আপনি একটা জবের চেষ্টায় নামবেন, তার আগে আপনার কিছু পূর্ব প্রস্তুতি আগের থেকে নিয়ে রাখতে হবে। যেমন আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্রটা আপনার হাতে আছে কিনা। আমাদের জন্য আইএলস বা সেলপিপ, বাংলাদেশে এখন সেলপিপ হয়। সো সেইখানে আইএলস যদি আমি ধরি, টোটাল ব্যান্ড ইউজুয়ালি 90% জবের জন্য টোটাল ব্যান্ড আপনি যদি 5-5.5-কে টার্গেট করেন, ইউ শুড বি গুড। আমি কিন্তু বলেছি সব জবের জন্য না, ধরে নেওয়া যাক 90% জবের জন্য আপনি গুড।
আর পাশাপাশি আপনার পড়াশোনাটা মিনিমাম এইচএসসি লেভেলে থাকতে হবে এবং সেটার একটা ইসিএ করানো থাকতে হবে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। আপনি যে পড়াশোনাটা বাংলাদেশে বা পৃথিবীর অন্য দেশে করেছেন সেটা এইচএসসি ইকুইভ্যালেন্ট হোক, মানে হাই স্কুলের সমপর্যায়ের হোক, অর আন্ডার গ্রেড প্রোগ্রাম হোক, অর আপনি মাস্টার্স প্রোগ্রাম করেছেন, সেইটা কানাডার মানদণ্ডে মূল্যায়িত হতে হবে এবং সেটা হতেই হবে। এটা কিন্তু কমপ্লায়েন্স ইস্যু, এটাকে মানে অ্যাভয়েড করে যাওয়া যাবে না। তাহলে আমরা ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র রেডি রাখবো, আমরা ইসিএ রেডি রাখবো, আমি যে জবটা করছি সেই জবের আমার যে ডকুমেন্টেশনটা দরকার, এক্সপেরিয়েন্সের যে প্রমাণপত্র সেটা আমি রেডি রাখবো। তারপরে কেনেডিয়ান স্টাইলে আমি একটা প্রোফাইল তৈরি করব, সিভি তৈরি করব, আমি একটা কাস্টমাইজ কভার লেটার লিখবো। আমি প্রথমে আপনি একটা কমন কভার লেটার বানিয়ে রাখবেন যেখানে আপনার মূল হাইলাইটস গুলো রিফ্লেক্টেড হবে, আপনার কোর কম্পিটেন্সিজ, আপনার কন্ট্রিবিউশন অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট রিফ্লেক্টেড হবে। এরপরে যখন আপনি মানে ওয়ান টু ওয়ান এক একটা কোম্পানিকে পাঠাবেন তখন আপনি কাস্টমাইজড ভার্সনটা তৈরি করবেন। আই রিপিট, এটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করতে হবে। সো আইএলস, ইসিএ, আমার সলিড জব এক্সপেরিয়েন্স, আমার কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল, আমার একটা কাস্টমাইজ কভার লেটার। এবার আপনি কানাডার যে বড় জব পোর্টাল গুলো আছে, আমি আমাদের একমাত্র ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ, এটা গত সপ্তাহে শেয়ার করেছি, আমি স্ক্রিনে আবার সেটা দেখাচ্ছি। এইখানে গিয়ে আপনি জব খুঁজবেন। এর পাশাপাশি আপনি 10টা প্রভিন্সের 10টা প্রভিন্সিয়াল জব সাইট আছে, অফিসিয়াল প্রত্যেকটা প্রদেশের একটা করে এই সাইটটা আছে। যেমন আলবার্টার ক্ষেত্রে অ্যালিস, সেখানে গেলে পরে আপনি এইখানকার জবগুলো দেখবেন। এবং মনে রেখেন, জব কানাডায় যে কোনো জব শুরুতে একদম এটা বাই ল কানাডার সিটিজেনকে এবং পার্মানেন্ট রেসিডেন্টকে তাদের অগ্রাধিকার দিতে হবে আগে। এটা বাংলাদেশের বেলাও তাই, পৃথিবীর সব দেশের বেলাই তাই। সেই দেশের যারা নাগরিক তাদের অগ্রাধিকার সবার আগে, না পেলে আউটসোর্স করে অন্য দেশ থেকে আনা। কানাডাতেও তাই। সুতরাং এই অগ্রাধিকারটা সবসময় তাদের থাকবে। জব ব্যাংকের একটা অংশ আছে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, যেখানে গেলে পরে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবেন সেটা মূলত বিদেশি প্রার্থীদের জন্যই এখানকার এমপ্লয়াররা দিয়েছে, কারণ তারা ধারণা করছে বা তারা এখানে খোঁজ খবর করে পাচ্ছে না বিধায় তারা পৃথিবীর অন্য একটা দেশ থেকে আউটসোর্স করে এটা আনতে চায়। এইখানে আবার দুইটা জিনিস মনে রাখতে হবে। এক, ওইখানে দিয়েছে, আপনি অ্যাপ্লাই করলেন সাথে সাথে হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ আপনি একা অ্যাপ্লাই করছেন না। শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের ভাই বোনেরাই অ্যাপ্লাই করছে না, দুনিয়ার হয়তো 50টা দেশ থেকে 100টা দেশ থেকে মানুষজন, কারণ এটা তো সবার জন্য উন্মুক্ত, অ্যাপ্লাই করছে। তাহলে আপনাকে একেবারে ইন্টারন্যাশনালি কম্পিট করে শর্ট লিস্টেড হতে হবে, আসতে হবে। জিয়া ভাই, এটা তো অনেক কঠিন কাজ, নিঃসন্দেহে এটা অনেক কঠিন কাজ। বাংলাদেশে একটা ভালো চাকরি পাওয়া কি কঠিন কাজ নয়? কানাডা ছাড়া পৃথিবীর অন্য একটা দেশে ভালো চাকরি পাওয়া কি কঠিন কাজ নয়? একইভাবে আল্লাহ যদি আপনার রিজিকে রেখে থাকেন দয়া করে, এবং সেই দয়াটা আল্লাহ করবেন তখনই যখন আপনি এক বৈধ পথে থেকে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে বিশ্বাস নিয়ে আপনি লেগে থাকবেন। এবং বিশ্বাসী হলে এই বিশ্বাসটাও করতে হবে যে আমি লেগে আছি, আমি 1 বছর ধরে আমি 2000 অ্যাপ্লাই করেছি, 4000 অ্যাপ্লাই করেছি, তারপরেও হচ্ছে না। বিশ্বাসী হলে এই বিশ্বাসটাও করতে হবে যে আমার জন্য প্রকৃত সময়ে আমার কষ্ট দেখে এই রিজিকের দ্বার, পথ আল্লাহ উন্মুক্ত করবেন। আপনি চেষ্টা করবেন, এটাকে আপনি মানে খুব সিরিয়াসলি নেবেন না যে সবকিছু বাদ দিয়ে আপনি এটার পেছনে লেগে গিয়েছেন, এটা কখনোই করবেন না। আপনি আপনার ফ্রি টাইমে সন্ধ্যায় বাসায় ফিরে ফ্রি হয়ে রিল্যাক্স মুডে প্রতিদিন হয়তো 10-15 মিনিট, কানাডা শুধু না, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যেইখানে দুনিয়ার যেইখানে আপনার জবের আপনার এনওসি অনুযায়ী জব টাইটেল অনুযায়ী যেখানে চাহিদা আছে সেখানে আপনি চেষ্টা করবেন। এই হচ্ছে আইডিয়া। খালি মনে রেখেন, কানাডায় জব মানে হচ্ছে 100% যোগ্যতা দক্ষতা নিয়ে নিয়ম মেনে অ্যাপ্লাই করে, নিজে অ্যাপ্লাই করা, নিজে ইন্টারভিউতে বসা, সমস্ত ধাপ নিজে অতিক্রম করে তারপরে ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য কানাডা সরকারের কাছে আবেদন করা। সেই আবেদনটি আপনি নিজে করতে পারেন এবং প্রয়োজনে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিতে পারেন। তাকে আপনার প্রতিনিধি নিয়োগ করে আবেদন করতে পারেন। আপনি নিজে সমস্ত কিছু সাজিয়েছেন, গুছিয়েছেন, এবার আপনি একজন আরসিএসির সাথে বসে রিভিউ করিয়ে নিতে পারেন। ইভেন শুরুতে আপনি একজন আরসিএসির সাথে যখন আপনি জবের চেষ্টা করছেন তখনই বসে গিয়ে আপনি সিস্টেমটা বুঝে নেওয়া যে আমি তো শুরু করেছি আমার পথ চলা, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি আবেদন শুরু করেছি, সবকিছু কাগজপত্র সাজাচ্ছি, আমার কিভাবে আমি আবেদন করব সেটা একটু আপনার কাছ থেকে বুঝে নেই, প্রক্রিয়াটা আমি বুঝে নেই, যাতে করে
এটার সুযোগ যখন হবে তখন আমি আবেদন করে দিতে পারি। একজন আরসিএসির সাথে একটা কনসালটেশন সেশন আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় প্রতারক মুক্ত রাখবে। এর মাঝখানে কিন্তু কিছু নাই। কানাডায় আবেদন মানে হলো নিজে পর্যাপ্ত পড়াশোনা করে নিজে বুঝে নিজে আবেদন করবেন। অর বোঝায় কি লিখতে হবে, কি সাজাতে হবে, কিভাবে নির্ভুলভাবে আপনি ফাইল সাবমিশন করবেন। কারণ কানাডার রুল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত। এখন তো ঝড়ের গতিতে পরিবর্তন হয় রুল। নিশ্চয়ই গত ৩ বছর ধরে যারা কানাডা ইমিগ্রেশনকে ফলো করছেন তারা এটা টের পান। সো এই জায়গাটা আপনি নিশ্চিন্ত থাকতে চাইলে একজন আরসিএইসির সাথে, বাংলাদেশি এখন ৭০-৮০ জন আরসিএইসি আছে, কোন একজন আরসিএইসির সাথে আপনি কনসালটেশনে বসে সমস্ত কিছু বুঝে নিয়ে আবেদন করবেন। এই বছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডায় আসার পরিকল্পনা করছেন, চেষ্টায় নেমেছেন এবং জবের চেষ্টা করছেন, আল্লাহ দয়া করে আপনাদের এই নিয়তকে, এই দমকে, শ্রমকে কবুল করে নিন। সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। ভিডিওর আলোচনা ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে আরেকজন ভাই বোন এই তথ্যটুকু দ্বারা উপকৃত হতে পারে। ইউটিউবে লিখুন কানাডার জব মার্কেট নিয়ে, জবের প্রিপারেশন নিয়ে কোন জাতীয় আলোচনা চান, আমি চেষ্টা করব সেই আলোচনাগুলো ছোট ছোট আকারে করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।